দেখো এখন প্রবলেম সলভ করব। প্রবলেম নাম্বার 21। দেখো এখানেও একই রকম কোশ্চেন করেছে। তোমাকে কম্পিউট করতে হবে টোটাল ইনকাম, যে অপশন ধরতে হবে যে 115 বিএসসি অ্যাকসেপ্ট করেছে বা 115 বিএসসি অপশনটা ও এক্সারসাইজ করেনি। তো আমরা এক্সারসাইজ করেনি ধরেই করব, তার কারণ এখনো আমাদের অনেকগুলো হেড অফ ইনকাম শেখার বাকি আছে। তাহলে 1 নম্বর ধরে করছি। তাহলে দেখো প্রথমে আছে কি, উপরে হেডিং দেবে কম্পিউটেশন অফ টোটাল ইনকাম of Mr. N. Shen for the assessment year 2021 and 22 relating to the previous year 2020 and 21. প্রথমে আছে বেসিক স্যালারি। $18,000 into 12, 2,16,000. Dearness allowance, 50% of basic salary, 2,16,000 into 50%, 1,08,000. এবার দেখো ডিএ তে কি বলেছে, 40% অফ হুইচ ফর্মস পার্ট অফ স্যালারি ফর কম্পিউটেশন অফ রিটায়ারমেন্ট বেনিফিট। তাহলে আমরা ডিএটাকে দুভাগে ভাগ করে নেবো। ফর্মিং পার্ট অফ স্যালারি 1,08,000 into 40%, 43,200, and not forming part of salary 1,08,000 into 60%, 64,800। দেখো এটাকে আর বাইরে পাঠানোর দরকার নেই, তার কারণ অলরেডি ডিএ আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি 1,08,000 টাকা। তো আমি এবছর মিস্টার শ্রী এন সেন ডিএ পেয়েছে 1,08,000 ফুললি ট্যাক্সেবল, কিন্তু এর মধ্যে ফর্মিং পার্ট অফ স্যালারি আর নট ফর্মিং পার্ট অফ স্যালারি আছে। তো আমরা এটাকে দুভাগে ডিভাইড করে নিলাম কি জন্য না, পরে যদি কোনো ডিডাকশনে ম্যাটার থাকে এটা আমাদের কাজে লাগবে। যেমন দেখো এরপর আছে হাউস রেন্ট অ্যালাউন্স। হাউস রেন্ট অ্যালাউন্স, এই দেখো যদি সেকশন 115 বিএসসি এক্সারসাইজ করতো তাহলে এই যে হাউস রেন্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল হতো, এর যে ডিডাকশন গুলো দেওয়া হতো না। তো এই ধরনের কিছু চেঞ্জেস রয়েছে, যে অ্যালাউন্সের জন্য বিভিন্ন যে ডিডাকশন গুলো পাওয়া যায় সেগুলো পাওয়া যাবে না। তাহলে 6,000 পার মান্থ, 6,000 ইন্টু 12, 72,000। এখান থেকে আমরা কি করব, লেস ডিডাকশন আন্ডার সেকশন 10(13)(a) and রুল 2A। চলো ডিডাকশনটা আমরা ওয়ার্কিংসে কমপ্লিট করে নেবো। ওকে হাউস রেন্ট অ্যালাউন্স দেওয়া হয় 6,000 পার মান্থ, ও কলকাতাতে 7,500 পার মান্থ রেন্ট দিয়ে বসবাস করে। ওয়ার্কিংসে লেখো 1 নম্বর
deduction under section 10(13)(a) and rule 2(a) being list of the following alternatives. এক নম্বর ছিল কি অ্যাকচুয়াল HRA received, তাহলে HRA পেয়েছে কত 72,000, 6,000 ইন্টু 12। অপশন 2 excess of rent paid over 10% of salary, তাহলে এক্ষেত্রে রেন্ট পে করেছে কত 7,500 ইন্টু 12, এখান থেকে মাইনাস হবে স্যালারির 10%। স্যালারি বলতে বেসিক প্লাস ডিএ, তাহলে বেসিক স্যালারি ছিল 2,16,000 প্লাস ডিএ ছিল 43,200, যেটা ফর্মিং পার্ট অফ স্যালারি ইন্টু 10%। দেখো একদম উপরে দেখে নাও, বেসিক স্যালারি 2,16,000 আর এখানে ডিএ ফর্মিং পার্ট অফ স্যালারি ছিল 43,200। তাহলে আমাদের যে কোনো স্যালারি ক্যালকুলেশন করতে গেলে ফর্মিং পার্ট অফ স্যালারি নিতে হয়, তাহলে 2,16,000 প্লাস 43,200। তাহলে প্রথমে আমরা করলাম কি রেন্ট পেইড 7,500 ইন্টু 12 মাইনাস স্যালারির 10%। আমি আর ওয়ার্কিংসে আলাদা করে করলাম না, যে কম্পিউটেশন অফ স্যালারি। তাহলে রেন্ট পে হয়েছে কত ইয়ারলি 90,000 মাইনাস 90,000, তাহলে এটা অপশন হচ্ছে কত 64,080। আর 3 নম্বর অপশন যেহেতু কলকাতায়, তাহলে 50% অফ স্যালারি, তাহলে 2,16,000 প্লাস 43,200 ইন্টু 50%, 1,29,600। তাহলে তিনটে অপশনের মধ্যে সব থেকে ছোট হচ্ছে 64,080। এটা হবে কি অ্যামাউন্ট অফ ডিডাকশন, এটাকে আমরা উপরে লেস করব। তাহলে 64,080 7,920। চলো নেক্সট, হি অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 48,000 ইচ। দেখো প্রত্যেকে 48,000 করে কন্ট্রিবিউট করেছে টু আরপিএফ। ইন্টারেস্ট আছে 10%, ইজ ক্রেডিটেড দিস ফান্ড ডিউরিং দ্য ইয়ার। অ্যাকুমুলেটেড ব্যালেন্স, দেখো এখানে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট না বলে অ্যাকুমুলেটেড ব্যালেন্স বলে দিচ্ছে, তার মানে এটার উপর ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে হবে। এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন to RPF in excess of 12% of স্যালারি। স্যালারি 12% এর উপরে যতটা আছে, তাহলে আমরা প্রথমে নেবো, দেখো কন্ট্রিবিউট করেছে কত 48,000, 48,000 মাইনাস স্যালারি 12%, দ্যাটস মিন 2,16,000 প্লাস 43,200 ইন্টু 12%, 2,16,000 plus 43,200 into 12%,
minus 8,000, 16,896। এরপর ইন্টারেস্ট credited to RPF in excess of 9.5% রেট। তাহলে দেখো এখানে ইন্টারেস্ট না বলে আমাকে অ্যাকুমুলেটেড ব্যালেন্স বলে দিয়েছে, তাহলে এক্সট্রা ব্যালেন্স আছে কত, এক্সট্রা পার্সেন্টেজ 0.5%, তাহলে 400। কখনো অ্যামাউন্ট অফ মিটার্স বলে দেয়, কখনো অ্যাকুমুলেটেড ব্যালেন্স, তো এটা আমার কি অ্যাকুমুলেটেড ব্যালেন্স, তাহলে এটার উপর 10% ইন্টারেস্ট পেয়েছে, তার মানে এক্সট্রা পার্সেন্টেজ পেয়েছে কত 0.5%, যার জন্য 0.5% ট্যাক্সেবল হয়ে যাচ্ছে। এরপর দেখো পারকিউজিট, আন্ডার সেকশন 17(2)। দেখো প্রথমে আছে কি ফ্রি গ্যাস কস্ট রুপিস 8,500 ইজ সাপ্লাইড বাই দ্য এমপ্লয়ার, তাহলে গ্যাস ফেসিলিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার, এমপ্লয়ার গ্যাসের বিল দিয়ে দিয়েছে এবং ব্যবস্থা করে দিয়েছে, তাহলে এটা পারকিউজিট আন্ডার আসবে 17(2) রোমান 3, কত আছে 8,500। ই হয়ে গেল এফ, হিজ এমপ্লয়ার রিইম্বার্সেস মেডিকেল এক্সপেন্সেস। দেখো মেডিকেল এক্সপেন্সেস আগে একটা ব্যাপার ছিল, প্রাইভেট নার্সিং হোমে ট্রিটমেন্ট করার জন্য যদি এমপ্লয়ার কোনো রিইম্বার্সমেন্ট করতো বা পেমেন্ট করতো, সেটা 15,000 পর্যন্ত ছাড় ছিল, এখন এটা অ্যাপ্লিকেবল নেই, তাহলে যত টাকা পে করেছে পুরোটাই ট্যাক্সেবল, প্রায় যেহেতু প্রাইভেট নার্সিং হোম। তাহলে রিইম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস, যেহেতু রিইম্বার্সমেন্ট তাহলে সেকশন হয়ে যাবে 17(2) রোমান 4, 25,700। দেখো বলছে হিজ এমপ্লয়ার পেজ প্রফেশনাল ট্যাক্স অন হিজ বিহাফ অ্যান্ড অলসো পেজ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, তাহলে এই দুটো এমপ্লয়িজ অব্লিগেশন পেইড বাই দ্য এমপ্লয়ার 17(2) রোমান 4 এ আসবে। প্রফেশনাল ট্যাক্স পেইড বাই এমপ্লয়ার, সেকশন হবে 17(2) রোমান 4, 2,400। আর একটা আছে কি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড বাই এমপ্লয়ার আন্ডার সেকশন 17(2) রোমান 4, 17,300। এরপর তাকে দিয়েছে হি আর্নস ডিভিডেন্ড অফ 17,100 ফ্রম ফরেন কোম্পানি, তাহলে এটা ইনকাম ফ্রম আদার সোর্সেস। হি মেক্স ডোনেশন, তাহলে ও ডোনেশন মানে ও কোনো একটা জায়গায় যে ডোনেট করেছে, তার মানে এটা তো ইনকাম নয়। হি আর্নস ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট আছে 18,900, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট আছে 12,500, আর ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক কোম্পানি আছে 7,800, তাহলে এগুলো যাবে কি ইনকাম ফ্রম আদার সোর্সেস এর আন্ডারে। চলো আমরা আগে ইনকাম ফ্রম স্যালারিটাকে কমপ্লিট করি। পারকিউজিট গুলো বাইরে যাবে, 8,500 প্লাস 25,000, 8,500 প্লাস 25,700 প্লাস 2,400 প্লাস 17,300, 53,900, সব উপরের সঙ্গে প্লাস হবে, প্লাস 400 প্লাস 16,896 প্লাস 7,920 প্লাস 1,08,000 প্লাস
2,16,000. 4,03,116 gross income from salary less deduction under section 16 standard deduction under section 16 1A Roman 1A flat 50,000 হচ্ছে পেমেন্ট অফ পি ট্যাক্স তোমরা প্রফেশনাল ট্যাক্স লিখবে শর্টকাট লিখবে না পি ট্যাক্স আন্ডার সেকশন 16 রোমান 3 2400 ছিল পি ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট নাম্বার জি 3,50,716 income from স্যালারি দেখো ইনকাম ফ্রম স্যালারি কম্পিউট হয়ে গেছে এবার সবসময় মনে রাখবে জেনারেলি আমাদের মেইন হেড হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনকাম ফ্রম বিজনেস এখান থেকে এগুলো বড় অঙ্ক থাকে ক্যাপিটাল গেইন আর আদার সোর্সের থেকে জেনারেলি বড় অঙ্ক থাকে না তো এই জেনারেলি স্যালারি হাউস প্রপার্টি আর বিজনেস ইনকামের সঙ্গে অ্যাকচুয়ালি আদার সোর্সটা জুড়ে মেইনলি টোটাল ইনকাম কম্পিউট করতে বলে তাহলে ইনকাম ফ্রম স্যালারি কম্পিউট হয়ে যাওয়ার পর এবার এখানে আমরা আদার সোর্সেস করব ইনকাম ফ্রম আদার সোর্সেস দেখো এর আন্ডারে প্রথমে ছিল এইচ ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি এইচ নম্বর অ্যাডজাস্টমেন্ট 17,000 আচ্ছা এই টাকাটা বাইরে চলে যাবে $350,716 17,100 নেক্সট হচ্ছে আই নয় জে জেতে আছে কি ইন্টারেস্ট ফ্রম ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট অন এফডি ফিক্সড ডিপোজিট 18,900 তারপর হচ্ছে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট সেভিংস ব্যাংক ইন্টারেস্ট 12,500 তাহলে এটার জন্য 80 টিটিএ তে ছাড় পাবে আর আছে ডিভিডেন্ড ফ্রম ডোমেস্টিক ডোমেস্টিক মানে দেশীয় কোম্পানি ডোমেস্টিক কোম্পানি তাহলে এটা হয়ে যাবে নীল 17,100 প্লাস 18,900 প্লাস 12,500 48,500
চলো তাহলে এগুলো যোগ করলে আমরা পেয়ে যাবো গ্রস টোটাল ইনকাম। $3,99,216 গ্রস টোটাল ইনকাম। এখান থেকে এবার আমরা ডিডাকশন পাবো কি লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার রোমান 6A এর আন্ডারে প্রথমে আছে 80C। তাহলে 80C তে কি ছিল? ওন কন্ট্রিবিউশন টু RPF 48,000। অ্যাডজাস্টমেন্ট নাম্বার হচ্ছে ডি। হি অ্যান্ড হিজ এমপ্লয়ার কন্ট্রিবিউট 48,000 টু ইচ RPF। তাহলে কন্ট্রিবিউশন টু RPF ছিল, ওন কন্ট্রিবিউশন টু RPF 48,000। তারপর দেখো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড করা হয়েছিল, ওর তরফ থেকে ওর এমপ্লয়ার পে করেছিল। তাহলে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ছিল কত? 17,300। এটাও 80C তে আসে। জেনারেলি তোমাদেরকে সবকিছু খেয়াল রাখতে হবে 80C তে কি কি আসে। তাহলে এখানে ওন কন্ট্রিবিউশন টু RPF পেলাম, আর হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড পেলাম। এটা চলে যাচ্ছে বাইরে। 48,000 প্লাস 17,300 65,300 পেলো হচ্ছে 80C তে ছাড়। এরপর দেখো ডোনেশন নিয়ে একটা দিনের ক্লাস চলে যাবে পুরো ডোনেশন, বাট আজকে শর্টকাটে বলেছি, জাস্ট যেটা দেওয়া আছে সেটাই। হি মেক্স ডোনেশন রুপিস 3,500 টু প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ড। তো প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ডে যদি কেউ ডোনেশন করে, ডোনেশনের জন্য ডিডাকশন হচ্ছে 80G অনুযায়ী। তাহলে 80G অনুযায়ী ডোনেশন করা হয়, ডোনেশন করলে ছাড় পাওয়া যায়। এটা কি না, ডোনেশন করেছে কোথায়? প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ডে। ড্রট রিলিফ ফান্ডে ডোনেশন করলে যা ডোনেশন করে তার 50% ডিডাকশন পাওয়া যায়। তাহলে ডোনেশন টু প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ড, আমি শর্টকাটে লিখলাম, ফুল লিখবে প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ড। তাহলে এখানে ও ডোনেশন করেছে কত? 3,700। তাহলে 3,700 ইন্টু 50% হয়ে যাবে, তাহলে 1,850 হবে। প্রাইম মিনিস্টার্স ড্রট রিলিফ ফান্ডে ডোনেশন করলে 50% ডিডাকশন। আর তারপর দেখো 80 TTA সেভিংস ব্যাংক ইন্টারেস্ট। দেখো সেভিংস ব্যাংক ইন্টারেস্ট ছিল অ্যাডজাস্টমেন্ট নাম্বার জে 12,500, কিন্তু রুলস ছিল কি টিটিএ অনুযায়ী ম্যাক্সিমাম ডিডাকশন পাওয়া যায় 10,000। তাহলে যেহেতু 12,500 ওর সেভিংস ইন্টারেস্ট পেয়েছে, তাহলে 10,000 টাকার বেশি ছাড় পাওয়া যায় না, তাই এখান থেকে 10,000 টাকা ছাড় পাবে। 65,300 প্লাস 1,850 প্লাস 10,000 77,150। 3,99,216 3,22,066। এবার দেখো টোটাল ইনকাম লাস্টে জিরো নেই, তাহলে আবার রাউন্ড অফ করতে হবে। 3,22,006, সরি এটা 70 হয়ে যাবে, 66টা 3,22,070। তাহলে টোটাল ইনকাম রাউন্ডেড অফ সেকশন হচ্ছে 288A। চলো
তাহলে এটা ফিনিশ হয়ে গেল টোটাল ইনকাম কম্পিউট করা। এবার দেখো অ্যাকচুয়ালি যদি এই যে সেকশন এটা যে ছিল এখানে মানে 2 নম্বর অপশন অনুযায়ী যদি আমরা অঙ্ক করতাম 115 বিএসসি যদি এক্সারসাইজ করতো তাহলে এই যে ধরো আমি ডিডাকশন পেয়েছি 80 সি থেকে 80 ইউ, এই ডিডাকশন গুলো হতো না, মানে এটা বাদ দিয়ে টোটাল ইনকাম হতো, এখানকার ডিডাকশন হতো না। প্লাস এই যে ধরো হাউস রেন্ট অ্যালাউন্সের জন্য ডিডাকশন পেয়েছি, এই সেকশন 16 এর ডিডাকশন হতো না। হাউস রেন্ট অ্যালাউন্সের যে ডিডাকশন পেয়েছি এই ডিডাকশনও হতো না। তাহলে অ্যাকচুয়ালি কি ট্যাক্সের ডিডাকশন তুমি তখনই পাবে কনসেশনাল রেটে ট্যাক্স। অ্যাকচুয়ালি সেকশন 115 বিএসসি তে কনসেশনাল রেটে ট্যাক্স দেওয়ার কথা উল্লেখ আছে। তো কনসেশনাল রেটে তুমি ট্যাক্স তখনই দিতে পারবে যখন তুমি এই ডিডাকশন গুলো নেবে না। চলো এটা খুব তাড়াতাড়ি কপি করবে। দেখো এবার আমরা জানবো হচ্ছে 80 টিটিবি। তো 80 টিটিবি জানার জন্য একটু 80 টিটি এটা আরেকবার জেনে নি। 80 টিটিএ কি ছিল না, এখানে কন্ডিশন ছিল কি, 1 নম্বর ইন্ডিভিজুয়াল, और কি ছিল HUF, 2 নম্বর কি ছিল না ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট, যে ইন্টারেস্ট পাবে সেভিংস অ্যাকাউন্ট থেকে। আর 3 নম্বর কি এজ, এজ বলতে ইন্ডিভিজুয়ালের এজ লেস দ্যান 60 ইয়ার্স। অ্যামাউন্ট অফ ডিডাকশন, এক নম্বর কি ₹10,000 और 2 নম্বর অ্যাকচুয়াল সেভিংস ইন্টারেস্ট রিসিভড। তাহলে দেখো 80 টিটিএ তে ছিল যদি কোনো ইন্ডিভিজুয়াল বা HUF ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট, মানে কোনো ব্যাংকে বা কোনো কোঅপারেটিভ ব্যাংকে বা কোনো পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থেকে যদি ইন্টারেস্ট পায় এবং যার বয়স 60 বছরের কম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, আর বা কোনো HUF যদি ইন্টারেস্ট পায় সেভিংস অ্যাকাউন্ট থেকে, তারা ডিডাকশন দাবি করতে পারে 80 টিটিএ অনুযায়ী কত না ম্যাক্সিমাম 10,000, অ্যাকচুয়ালি যত টাকা ইন্টারেস্ট পেয়েছে আর 10,000 টাকা এর মধ্যে যেটা ছোট ওটা সে ডিডাকশন পাবে। এবার দেখো টিটিবি বলতে কি বোঝাচ্ছে, টিটিবি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি সিনিয়র সিটিজেনদের জন্য, এজ যেখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 ইয়ার্স হয়ে যাচ্ছে, যাদের বয়স 60 অর তার বেশি তাদেরকে সিনিয়র সিটিজেন বলে, তাদের ক্ষেত্রে এটি টিটিবি। এবং এই ক্ষেত্রে অনলি ইন্ডিভিজুয়াল, এমন কোন ইন্ডিভিজুয়াল যার বয়স 60 অর তার বেশি, সেই ক্ষেত্রে এখানে ইন্টারেস্ট অন সেভিংস অ্যাকাউন্ট নয়, সেটা ইন্টারেস্ট অন এফডিও হতে পারে, সেভিংসও হতে পারে, অর রেকারিং ডিপোজিটও হতে পারে, রেকারিং ডিপোজিটও হতে পারে। তাহলে যদি কোনো সিনিয়র সিটিজেন ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট পেয়ে থাকে সেটা আইদার সেভিংস অ্যাকাউন্ট অর এফডি অর রেকারিং ডিপোজিট, আলটিমেট কথা হচ্ছে একজন সিনিয়র সিটিজেন ইন্টারেস্ট ইনকাম করলে সে ডিডাকশন দাবি করবে কোন অনুযায়ী না সেকশন 80 টিটিবি অনুযায়ী। এবং ডিডাকশনের পরিমাণ কত হবে, অ্যাকচুয়ালি যত টাকা ইন্টারেস্ট পেয়েছে ₹50,000 এর মধ্যে যেটা ছোট। তাহলে 80 টিটিবি অনুযায়ী ডিডাকশন হবে যদি একজন সিনিয়র সিটিজেন ব্যক্তি ইন্টারেস্ট ইনকাম করে থাকে, তাহলে সে 80 টিটিবি অনুযায়ী ডিডাকশন দাবি করবে। অ্যামাউন্ট অফ ডিডাকশন কত হবে, অ্যাকচুয়ালি ওই ব্যক্তি যত টাকা ইন্টারেস্ট পেয়েছে মোট, সেটা এফডি হোক সেভিংস হোক আর রেকারিং সব মিলিয়ে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, আর 2 নম্বর হচ্ছে কি না 50,000 এর মধ্যে যেটা ছোট সেটা তাকে ডিডাকশন দিয়ে দেওয়া হবে 80 টিটিবি অনুযায়ী। চলো ফিনিশ।